আসসালামু আলাইকুম, ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ এই মামলায় 2 জন জুলাই যোদ্ধা বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন। এর আগে সকালে মামলায় 3 আসামির মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এই মামলার অপর 2 আসামি সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক আছেন। গতকাল এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর দিন জুলাই আন্দোলনে আহত একজন সাক্ষ্য দেন। গতকালই এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ঐতিহাসিক ঘোষণার মঞ্চ তৈরির কাজ চলছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। মঙ্গলবার বিকেল 5টায় জাতির উদ্দেশ্যে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে, তাই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সেই অনুষ্ঠান ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। সাউন্ড সিস্টেম, লাইটিং, নিরাপত্তা সহ নানা আয়োজন চূড়ান্ত পর্যায়ে। সাংস্কৃতিক মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও সংসদ সচিবালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে ছাত্র জনতা আনতে 8 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ঘোষণাপত্রে উঠে আসবে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, প্রশাসনিক সংস্কার, অর্থনীতি ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা। এই বিষয়ে জানতে এখন যাচ্ছি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, জাতীয় সংসদ ভবনের সামনে মঞ্চ তৈরির প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে। যদি বলি যে এটি একটি অনুষ্ঠান স্থল নয়, এটি তৈরি হয়েছে আগামী জাতির পথ চলার নতুন স্মারক হিসাবে, যেখানে আগামীকালকে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র, যেটি পাঠ করবেন স্বয়ং প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই মঞ্চের প্রস্তুতি কিন্তু এখন চলছে। যদি বলি, সারা দেশ থেকে জুলাই যোদ্ধারা এবং আহত নিহত পরিবারের স্বজনরাও কিন্তু সেখানে আসবে, যেখানে জুলাই ঘোষণাপত্র পাঠের মধ্যে উল্লেখ থাকবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, আগামী নির্বাচন কিভাবে হবে, প্রশাসনিক কাঠামোতে পরিবর্তনের বিষয়েও সেখানে উত্থাপন করা হবে। এছাড়া অর্থনৈতিক সংস্কারের গুরুত্বপূর্ণ দিকগুলোও কিন্তু সেখানে উত্থাপন হবে। সেজন্য এই মঞ্চ তৈরির কার্যক্রম চলছে। যে বলা হয়েছে যে 8টি ট্রেন ভাড়া করা হয়েছে, সারা দেশের যারা এখানে আসবে তারা যেন ঠিকভাবে আসতে পারে সেই প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে। এছাড়া যদি বলি যে সংসদ ভবনের সামনে যে সড়কটি রয়েছে, সেই সড়ক জুড়ে যে প্রস্তুতি সেখানে রাখা হয়েছে, সাউন্ড সিস্টেম, লাইটিং সিস্টেম, এবং সেই সারা জাতি যেন সেই ঘোষণাপত্র শুনতে পারে সেই ব্যবস্থা কিন্তু আগামীকালকের জন্য করা হচ্ছে। কারণ এই ঘোষণাপত্র নিয়ে কিন্তু কয়েকটা দিন ধরেই যদি বলি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনাও কিন্তু ঘটেছে, এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সেই মঞ্চে উপস্থিত থাকবেন, তারা শুনবেন। কিন্তু সেই ঘোষণাপত্রের মাধ্যমে কি রাষ্ট্রের রাষ্ট্রের সাংবিধানিক অর্থে কি সেই ঘোষণাপত্র সেখানে উল্লেখ থাকবে কিনা সে বিষয়ে কিন্তু পরে জানা যাবে যে এই ঘোষণাপত্রের মাধ্যমে সাংবিধানিক কোনো পরিবর্তন আসবে কিনা। তবে মঞ্চ প্রস্তুতির কাজ চলছে। বিকেলের পরে হয়তো আরও জমজমাটভাবে সেই উদযাপনের সারথি আমরা দেখাতে পারবো, কারণ সেই মঞ্চের যে লাইটিং সিস্টেম কিন্তু কিছুক্ষণ আগে আনা হয়েছে। সেখানে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে, র্যাবের টিম কিন্তু সেখানে রয়েছে, কারণ কোনো ধরনের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। গণঅভ্যুত্থানের প্রায় 1 বছর পূর্তি আগামীকালকে, সেই উপলক্ষেই মূলত এই ঘোষণাপত্র পাঠ করা হবে, যেখানে সরকার তার নিজের অবস্থান তুলে ধরবে। কারণ গত কয়েকটা দিন ধরেই সরকারের নানা বিষয়ে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে পুরো ঢাকা জুড়ে। সেই সব কিন্তু পরিষ্কারভাবে উত্থাপন করা হবে এই মঞ্চে, যেখানে স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ঘোষণাপত্র পাঠ করবেন। তো সবাই কিন্তু আসবে, আস্তে আস্তে ধীরে ধীরে আসবে। আগামীকালকে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য যে দিক নির্দেশনা রয়েছে রুট ভিত্তিক, সেগুলো কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ মিলি। দর্শক, জানছিলাম মঞ্চ তৈরির প্রস্তুতির খবর।
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অসহযোগিতা করছে এমন অভিযোগ অমূলক উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে। দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জুলাই সনদ ঐকমত্য কমিশনের বৈঠক, জুলাই ঘোষণাপত্র নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। বাস্তবায়নের দায়িত্ব না দেয়া হয় তাহলে কাকে দেয়া হবে? অনির্বাচিত সরকারের কাছে? অনির্বাচিত সরকার তো বর্তমানে আছে, এবং যেহেতু জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে, সাংবিধানিক প্রক্রিয়া গঠিত হয়েছে, প্রতিনিয়তই আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনারা অর্ডিন্যান্স প্রণীত হতে দেখছেন। সেগুলোতে এই সংস্কার প্রক্রিয়ার অংশ। শুধুমাত্র সংবিধান সংশোধনের বিষয়গুলো বাদে বাকি সকল সংস্কার প্রস্তাব এখন হয় অর্ডিন্যান্সের মাধ্যমে অথবা নির্বাহী আদেশের মাধ্যমে অথবা অফিস আদেশের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় বাস্তবায়ন সম্ভব। কোনো আইনি বৈধ প্রক্রিয়া ছাড়া, জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যায়, তাহলে সেটা কোন প্রক্রিয়া সেটা তারাই সাজেস্ট করতে পারে। সেই সাজেশনের সাথে জাতিকে একমত হতে হবে। সেটা যদি কোনো বৈধ প্রক্রিয়া হয় তাহলে সেটা জাতি মেনে নেবে। নির্বাচিত জাতীয় সংসদ ছাড়া প্রতিশ্রুত সংবিধান সংশোধনের যে সমস্ত প্রস্তাব ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছে সেটা অন্য কোনো প্রক্রিয়ায় সংশোধন হওয়া বাঞ্ছনীয় নয়। জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, সাক্ষ্য গ্রহণ কোন পর্যায়ে আছেন আমাদের জানাবেন, এবং সাক্ষীরা কি বলছেন? মিলিয়ে আজকে সকাল 11:35 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জন আসামির বিরুদ্ধে যে দ্বিতীয় সাক্ষী আজকে সকাল 11:35-এ শুরু হয়। এখনও দ্বিতীয় সাক্ষী সাক্ষ্য শেষ করেছেন, এখন জেরা করছেন আসামি পক্ষের আইনজীবী, রাষ্ট্রনিযুক্ত যে আসামি পক্ষের আইনজীবী, এবং সাক্ষী তার সাক্ষ্যে আবদুল্লাহ আল ইমরান, যিনি ঢাকা কলেজে দর্শন বিভাগের মাস্টার্সে পড়ছেন, তিনি বলেছেন যে 19 জুলাই তিনি বিজয়নগরে পুলিশের গুলিতে তার বাম পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত বিধ্বস্ত হয়ে যায়, এবং তিনি কিন্তু আসলে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এখন। গত 11 মাসে তার মোট 25টি অপারেশন হয়েছে, এখনও কিন্তু পুরোপুরি সুস্থ হননি, এবং এই পা পুরোপুরি সুস্থ হবেও না, তিনি যেটি জানিয়েছেন। এবং ওই সময় যে ট্রিটমেন্ট ঠিকমতো পায়নি সেটাও তিনি আদালতকে জানিয়েছেন তার সাক্ষ্যে। এবং প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা নিটোরে পঙ্গু হাসপাতালে যে আহতদের দেখতে গিয়েছিলেন, সেখানে তিনি হেল্প ডেস্কে তাদেরকে দেখে যাওয়ার সময় হেল্প ডেস্কে নাকি বলেছিলেন যে নো ট্রিটমেন্ট নো রিলিজ। পরবর্তীতে তিনি ওই সময় এটার অর্থ বুঝতে পারেন নাই, পরবর্তীতে অর্থটা তিনি বুঝেছেন, সেটা হচ্ছে যে অর্থাৎ এই আহতদের কোনো চিকিৎসা দেওয়া যাবে না, তাদেরকে রিলিজও দেওয়া যাবে না। পরবর্তীতে তার বাবা তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য রিলিজ নিতে গেলে তাকে রিলিজ দেওয়া হয়নি, এবং সেই হাসপাতালেই তার চিকিৎসা হয়েছে এবং চিকিৎসা অবহেলা হয়েছে, সেটাও তিনি বলেছেন। এখন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের যে আইনজীবী, তিনি তাকে জেরা করছেন, এবং জেরাতে যেটা বলছেন যে এই ছাত্রটিকে জেরাতে বলছেন যে আপনি ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী বলেই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অসত্য এই সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন না, এটা সত্য নয়, অর্থাৎ তিনি যা সাক্ষ্য দিয়েছেন সব জেনে শুনে সাক্ষ্য দিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন যে মোবাইলের মাধ্যমে তিনি দেখেছেন সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি ভিডিও ক্লিপ দেখিয়ে একজন পুলিশ কর্মকর্তা বলছেন যে স্যার, একজনকে গুলি করলে একজনই মারা যায়, একজনই যায়, বাকিরা যায় না। এই তথ্যগুলি তিনি বলেছেন, এবং সেই কারণেই নাকি পুলিশ তাদের নির্দেশনায় এই হত্যাকাণ্ড সংগঠিত করেছেন, এবং এই জন্য তিনি এই 3 জন আসামিকে অর্থাৎ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করে সাক্ষ্য দিয়েছেন। সরকারি পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি গঠনের অভিযোগ রয়েছে উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, এক্ষেত্রে অভিযোগের তীর জাতীয় নাগরিক পার্টি এনসিপির দিকে, কারণ সরকারে তাদের 2 জন উপদেষ্টা রয়েছে।
সরকারি সুশাসন বিষয়ক এক গবেষণা প্রতিবেদন সংক্রান্ত নতুন রাজনৈতিক দল যারা আন্দোলনের সামনের সারিতে ভূমিকা রেখেছিল তাদের মধ্যেও প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে এক ধরনের কর্তৃত্ববাদী আচরণ লক্ষ্য করা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনের প্রধান শক্তি দাবি করে তারাও পূর্বের অন্যান্য রাজনৈতিক দলের মতো বলপূর্বক সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের বিষয়ে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কী ধরনের শর্ত বাংলাদেশ মেনে নিয়েছে সে বিষয়ে জনমনে উদ্বেগ রয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। 5 তারিখ থেকে যেটা শুরু হয়েছে পরবর্তী সারা বছর একই রকম চলেছে, সেটা পলিটিক্যাল স্পেসে, গভর্নেন্সের স্পেসে, সব জায়গায় সার্বিকভাবে সামাজিকভাবেও সাধারণ মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করেই হোক বা প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনের কারণেই হোক নিজেদেরকে অতি ক্ষমতায়িত ভাবছেন, তারাই কিন্তু আপনার এমন আচরণ মানে এই ধরনের বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং বলপূর্বক তাদের অবস্থানটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের। এটা একটা সাংস্কৃতিক বিপ্লবের দরকার। অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে জাতীয় রাজস্ব ভবনে 2025-26 অর্থ বছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। বলেন, কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলোর দেখার পরামর্শ দেন উপদেষ্টা। গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এতে ভুল সংশোধন করা যাবে। এ সময় 2025-26 কর বছরের এই রিটার্নের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, শুধু আইন দিয়ে রাজস্ব আয় সম্ভব নয়, রাজস্ব ফাঁকি রোধে প্রয়োজন আইনের প্রয়োগ। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।